হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আলোচনা বিষয় হলো টুইসডে ফিজিক্স ফর স্কলার্স। আজকে যে ভিডিওটি আলোচনা করব সেটা যারা যারা ক্লাস 8-এর এনএমএমএস পরীক্ষা দিচ্ছ কিংবা ক্লাস 9-এর যারা যারা ভিএসও অর্থাৎ বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড পরীক্ষা দেবে, এই দুটো গ্রুপের জন্যই কাজে লাগবে। আজকে আমরা যেটা আলোচনা করব তা হলো আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তো স্টুডেন্টস, ইতিমধ্যে আমরা আলোর প্রতিসরণ পড়েছি এবং লঘু থেকে ঘন মাধ্যমে আলো প্রতিসরণে কোন দিকে বাঁকে বিষয়টা বুঝেছি। ঘন থেকে লঘু মাধ্যমে আলোর প্রতিসরণ হলে আলো কেমনভাবে তার গতিপথ বদলায় সেটাও বুঝেছি। তো আমরা এখন ওই ঘন থেকে লঘু মাধ্যমে আলোর যে প্রতিসরণ সেই ব্যাপারটা নিয়ে আরও একটু ডিটেলসে আলোচনা করব। দেখো, আমরা এটা জানি যে যদি আলো ঘন থেকে লঘু মাধ্যমে বিমের তলে এসে আপতিত হয় তাহলে প্রতিসরণের পর আলোকরশ্মি তার মূল যে পথ ছিল সেই পথ ছেড়ে অবিলম্ব থেকে দূরের দিকে সরে। এক্ষেত্রে এই যে কোণটা, এটা হলো আপতন কোণ, অর্থাৎ আপতিত রশ্মি এ ও এবং অবিলম্ব ও এন এর মধ্যবর্তী কোণ এ ও এন হলো আপতন কোণ। আলোকরশ্মি ও বি পথে প্রতিষ্ঠিত হয়েছে আর উপরের দিকের অবিলম্বটা ও এম। সুতরাং এই যে কোণ এম ও বি, এই পুরো কোণটা হলো প্রতিসরণ কোণ আর। এবং স্পষ্টতই আমরা দেখতে পাচ্ছি আর গ্রেটার দ্যান আই, অর্থাৎ প্রতিসরণ কোণের মান আপতন কোণের চাইতে বেশি। এখন কি হবে যদি আমরা ওই ও বিন্দুতে আপতিত রশ্মিটাকে আরো একটু বাঁকিয়ে ফেলি এরকম একটা পথে, ধরো এ ড্যাশ ও পথে, তাহলে প্রতিষ্ঠিত রশ্মিটা আরো একটু বেশি করেই বেঁকে যাবে। তার কারণ আপতন কোণের মান বাড়লে প্রতিসরণ কোণের মান বাড়ে। তো এইভাবে যদি আপতন কোণের মান আমরা আরেকটু বাড়াই তাহলে এমন একটা সিচুয়েশন আসতেই পারে যখন প্রতিষ্ঠিত রশ্মিটা আর দ্বিতীয় মাধ্যমে নির্গত হলো না, মাধ্যমদ্বয়ের বিভেদ তল ঘেঁষে চলে গেল। দেখো, আমি আস্তে 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 আপতন কোণ বাড়িয়েছি, প্রতিসরণ কোণের মান আস্তে আস্তে বাড়তে আলোক রশ্মি কি হলো না, আলোক রশ্মি বিভেদ তল ঘেঁষে প্রতিষ্ঠিত হলো। সেক্ষেত্রে প্রতিসরণ কোণের মান কত হবে? এই পুরো কোণটা, তার মানে 90 ডিগ্রি। এবার ভেবে দেখো তো, আমি যদি আলোক রশ্মিকে আরো একটু বেশি কোণে বাঁকিয়ে ফেলি তাহলে কি হবে? অর্থাৎ আপতন কোণের মান যদি আরেকটু বড় করি তাহলে কি আর প্রতিসরণ হওয়ার কোনো সুযোগ থাকছে কিনা ব্যাপারটা বোঝার চেষ্টা করি। তো দেখো, এই যে প্রথম আলোক রশ্মি 1 নম্বর, এটার জন্য আমরা দেখতে পাচ্ছি যে লঘু মাধ্যমে আলোক রশ্মির প্রতিসরণ হয়েছে এবং আলোক রশ্মি নির্গত হয়েছে। কিন্তু এই যে লাল কালিতে যেটা এঁকেছি, এই 2 নম্বর আলোক রশ্মিটার ক্ষেত্রে কি হলো না, আপতন কোণ আগের থেকে বেড়েছে বলে প্রতিসরণ কোণের মান বাড়বে এবং প্রতিসরণ কোণের মান এতটাই বেড়েছে যে সেটা 90 ডিগ্রি হয়েছে, ফলে আলোক রশ্মি বিভেদ তল ঘেঁষে চলে গেছে। এখন আমার প্রশ্ন, এই 3 নম্বর আলোক রশ্মির জন্য কি হবে? আর কি আলোক রশ্মির কোনো প্রতিসরণ হতে পারে? তার কারণ দেখো, 90 ডিগ্রির থেকে বড় কোণ হওয়ার অর্থই হলো আলোক রশ্মি যে মাধ্যমে ছিল সেই মাধ্যমের দিকেই চলে আসছে। হ্যাঁ, ঠিক তাই। অর্থাৎ আর আলোক রশ্মির কি হবে না, না আলোক রশ্মির আর কোনো প্রতিসরণ হবে না। এই যে বিন্দুটা, আপতন বিন্দুতে আলোক রশ্মির প্রতিফলন ঘটবে। কেমন প্রতিফলন? না আলোক রশ্মির পুরো অংশটাই এখন ওই বিন্দু থেকে বিভেদ তল থেকে প্রতিফলিত হয়ে আবার ওই ঘন মাধ্যমে ফিরে আসবে। এই ঘটনাকে আমরা বলবো আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এমনিতে মনে রাখবে, যখন কোনো তলে আলো এসে পড়ে তখন সেই আলোর প্রতিফলনও হয় এবং প্রতিসরণও হয়। অর্থাৎ এমন কোনো মাধ্যম নেই
যে আলোর পুরোটাই প্রতিফলন করে কিংবা আলোর পুরোটাই প্রতিসরণ করে, যে কোনো তলে আলো পড়লে সমস্ত ঘটনাগুলো কম বেশি হয়। কোনো কোনো তল খুব ভালো প্রতিফলক, সেখানে বেশি অংশ প্রতিফলিত হয়, আবার কোনো কোনো তল খুব ভালো প্রতিসারক, সেখানে বেশি অংশ প্রতিসরণ হয়, কিন্তু দুটো ঘটনাই ঘটে। বাট এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আলোক রশ্মির কোনো অংশই প্রতিষ্ঠিত হলো না, পুরোটাই বিভেদ তল থেকে প্রতিফলিত হয়ে আবার ঘন মাধ্যমে ফিরে এলো। সেই জন্য এটা হলো পূর্ণ প্রতিফলন। ঘন মাধ্যমের অভ্যন্তরীণ বিষয় বা ভেতরের বিষয়, তার নাম অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। হলো, বোঝা গেল? তার মানে কি, আলোক রশ্মির পুরো অংশটাই বিভেদ তল থেকে চলে এসছে। তার মানে যদি এই আলোক রশ্মি আমার চোখে পড়ে, তাহলে একসঙ্গে অনেকটা আলোক রশ্মি, স্বাভাবিকের থেকে বেশি আলোক রশ্মি আমার চোখে এসে পড়বে। ফলে এমনিতে আমি কোনো জায়গা যেমনভাবে দেখি, যতটা উজ্জ্বল দেখি, এখানে তার থেকে বেশি উজ্জ্বল বা তার থেকে বেশি চকচকে দেখাবে। সেই কারণে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলিত আলো আমাদের চোখে পড়লে আমরা বিভেদ তলকে অত্যন্ত চকচকে বা অত্যন্ত উজ্জ্বল দেখব। এখানে একটা বিষয় বলার আছে, সেটা কি? সেটা হলো এই যে আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিফলনের সময় এমনভাবে আপতিত হলো যাতে করে প্রতিসরণ কোণের মান হলো 90 ডিগ্রি। এই যে বিষয়টা 2 নম্বর, যেটা এখানে লাল কালি দিয়ে করা, যেখানে প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হচ্ছে, সেই বিশেষ আপতন কোণটা কিন্তু আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? তার কারণ আপতন কোণের মান এটার চেয়ে বেশি হলেই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে, আর প্রতিসরণ হবে না। অর্থাৎ একবার যদি এই যে বিশেষ আপতন কোণটা এখানে পাচ্ছি, এই বিশেষ আপতন কোণে আলোক রশ্মি পড়ে, তখন প্রতিসরণের ক্ষেত্রে একটা বিপদ বা সংকট দেখা দেয়। সেই কারণে এই কোণটাকে আমরা বলি সংকট কোণ। এই সংকট কোণকে আমরা আইসি দিয়ে লিখি। তাহলে এই যে সংকট কোণের মান, এটা কার উপর নির্ভর করবে? দেখো, শুধু সংকট কোণ বলেই নয়, আপতন কোণ এবং প্রতিসরণ কোণের মধ্যে সম্পর্কটা কিন্তু প্রতিসরাঙ্ক দিয়ে নির্ধারিত হয়। আমরা জানি আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক, এবং এই ধ্রুবককে আমরা প্রতিসরাঙ্ক বলি। এই প্রতিসরাঙ্কের মান নির্ভর করে যে কোন কোন মাধ্যমটা নিয়েছি তার উপর, কোন বর্ণের আলোক রশ্মি নিয়েছি তার উপরে। সেই জন্য আমরা বলবো যে এই যে সংকট কোণের মান, সেটাও নির্ভর করবে মাধ্যম দুটির প্রকৃতি এবং আলোর বর্ণের উপর। দেখো, এখানে যে দুটো মাধ্যম নিয়েছি, সেই দুটো মাধ্যমের যদি ওপরের মাধ্যমটা আমরা প্রায় শূন্য মাধ্যম বা বায়ু বলে ধরি, তাহলে বায়ুর প্রতিসরাঙ্ককে আমরা 1 বলে ভাবতে পারি। ওকে, তাহলে যদি নিচের মাধ্যম যেটা রয়েছে ঘন মাধ্যম, তার প্রতিসরাঙ্কটাকে শুধু মিউ বলে লিখি, ওপরে শূন্য মাধ্যম বলেই ভাবছি, বায়ুকে প্রায় শূন্য মাধ্যম ধরে নিয়ে, তাহলে দেখো আপতন কোণের সাইন মানে সাইন আইসি বাই প্রতিসরণ কোণের সাইন, তাহলে সাইন 90 ডিগ্রি সমান কি হবে? আপতন কোণ সাইন বাই প্রতিসরণ কোণের সাইন সমান এই যে শূন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক ঘন মাধ্যম সাপেক্ষে, তার মানে 1/μ। ওকে, এবার সাইন 90 ডিগ্রির মান 1, ফলে আমরা পাচ্ছি দেখো সাইন আইসি ইজ ইকুয়াল টু 1/μ। মনে রাখতে হবে, অ্যাকচুয়ালি সাইন আইসি বাই সাইন 90 ডিগ্রি হচ্ছে তোমার কি লঘু মাধ্যমের প্রতিসরাঙ্ক ঘন মাধ্যম সাপেক্ষে। আমি লঘু মাধ্যমটাকে যদি আমি আর মানে রেয়ারার মাধ্যম, আর ঘনতাকে যদি আমি ডি মানে ডেন্সার মাধ্যম বলে ধরি, এরম লেখা উচিত ছিল মিউ অফ রেয়ারার মিডিয়াম উইথ রেসপেক্ট টু ডেন্সার মিডিয়াম, লঘু মাধ্যমের প্রতিসরাঙ্ক ঘন মাধ্যম সাপেক্ষে। যদি লঘু মাধ্যমটা বায়ু হয়, ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক দেওয়া থাকে, সেক্ষেত্রে 1/μ লিখব এবং সাইন 90 মান 1। নচেত আমরা এই পদ্ধতি অবলম্বন করব। এখানে অঙ্ক করার জন্য আরো একটা সিম্পল পদ্ধতি আমি তোমাদেরকে আলোচনা করব। তার আগে
তোমরা জাস্ট এটুকু আরও একবার বুঝে নাও যে সংকট কোণ কি এবং অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কি, একে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলে কেন না। আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণ হয় তখন আপতন কোণের চেয়ে প্রতিসরণ কোণের মান বেশি হয়। এই আপতন কোণের চেয়ে প্রতিসরণ কোণের মান বেশি হওয়ার কারণে যদি আমরা আপতন কোণের মান ধীরে ধীরে বাড়াই তাহলে প্রতিসরণ কোণের মান ধীরে ধীরে বাড়তে বাড়তে এক সময় 90 ডিগ্রি কোণে পৌঁছে যায়। আপতন কোণের মান 90 ডিগ্রি হওয়ার আগেই প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়। ফলে আপতন কোণের মান যদি আরও বাড়ে তখন আলোক রশ্মি আর প্রতিসরণ হয় না, তখন সমগ্র অংশ বিবেক তল থেকে প্রতিফলিত হয়। এই ঘটনাকে বলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। একে পূর্ণ প্রতিফলন বলে তার কারণ সাধারণ ক্ষেত্রে বা সাধারণ প্রতিফলনের সময় কখনোই একটি মাত্র ঘটনা ঘটে না। কোনো মাধ্যমে আলো পড়লে প্রতিফলন প্রতিসরণ সব একসাথেই ঘটে, কিছু অংশ প্রতিফলিত হয়, কিছু অংশ প্রতিষ্ঠিত হয়। কিন্তু এক্ষেত্রে যদি ঘন থেকে লঘু মাধ্যমে আলোর প্রতিসরণের সময় আলোক রশ্মির সংকট কোণের চেয়ে বড় কোণে আপতিত হয় তাহলে আলোর পুরো অংশটাই বিবেক তল থেকে প্রতিফলিত হয়, তাই একে বলে পূর্ণ প্রতিফলন। এই রশ্মিগুলো বা সমস্ত ঘটনাগুলো যেহেতু ঘন মাধ্যমের ভেতরের ঘটনা তাই নাম হচ্ছে অভ্যন্তরীণ। এখন যদি আমাদের চোখে এই আলো পড়ে আমরা বিবেক তলকে অত্যন্ত চকচকে দেখব, তার কারণ প্রচুর পরিমাণে আলো বিবেক তল থেকে প্রতিফলিত হয়ে আমার চোখে আসছে। এবার এখানে অঙ্ক করার জন্য আমরা বেশ কয়েকটা জিনিস দেখব যেটা কিনা আমার আগের দিনে যে অঙ্কগুলো শিখেছিলাম তাকেও আর একটু সহজ করে দেবে। দেখো আমি যেটা বলতে চাইছি, মনে করা যাক আলোক রশ্মি একটা মাধ্যম থেকে আর একটা মাধ্যমে প্রতিসরণ হয়েছে। এই ওপরের মাধ্যমটা 1 নম্বর মাধ্যম এবং তার প্রতিসরাঙ্ক μ1, নিচের মাধ্যমটা ঘন মাধ্যম 2 নম্বর মাধ্যম, তার প্রতিসরাঙ্ক μ2। আপতন কোণ I1 এবং প্রতিসরণ কোণ আমি I2 লিখছি বোঝানোর জন্য বিশেষ কায়দায়। ওকে, তো দেখো আমি যদি প্রতিসরণের দ্বিতীয় সূত্র বা স্নেলের সূত্র অনুযায়ী লিখতাম, আমি কি লিখতাম? sin I1 by sin I2 is equal to mu of 2 with respect to 1। যে মাধ্যমে আলো প্রবেশ করছে তার প্রতিসরাঙ্ক অন্য মাধ্যমটি সাপেক্ষে। এখন এই 1 mu2 বা mu2 with respect to 1 এটাকে আমি লিখতে পারি mu2 by mu1। কিভাবে সেটা একটু দেখে নিই, কিভাবে লিখতে পারি এটা। দেখো 1 μ2 অর্থাৎ 1 সাপেক্ষে 2 এর প্রতিসরাঙ্ক, মানে কি 1 মাধ্যমে আলোর বেগ বাই 2 মাধ্যমে আলোর বেগ। ওকে, শিখেছি আগের ভিডিওতে। এবার এটাকে আমি ওপরে এবং নিচে 0 মাধ্যমে আলোর বেগ দিয়ে গুণ করলাম। ওকে, ভেরি গুড। নাও এটাকে লিখতে পারি আমি v1 বাই c ইন্টু c বাই v2। ওকে, এবার দেখো c বাই v2 জায়গায় μ2 লেখা যাবে। 0 মাধ্যমে আলোর বেগ বাই 2 নম্বর মাধ্যমে আলোর বেগ মানে 2 নম্বর মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক মানে μ2। ঠিক তেমনি করে c বাই v1 থাকলে লেখা যেত μ1, কিন্তু v1 বাই c মানে উল্টো লেখা আছে, হরটা লবে লবটা হরে, তাহলে কি লিখবো? অনন্য লিখবো, তাহলে 1 বাই μ2, সরি 1 বাই μ1। তাহলে কি হলো? এটা মুছে দিয়ে লিখতে পারি μ2 বাই μ1। তাহলে দেখতে পাচ্ছ 1 μ2 কে লেখা যায় μ2 বাই μ1। এখন আমি যদি এই মাঝেরটা ভুলে গিয়ে ওই যে 1 μ2 লিখেছিলাম ভুলে গিয়ে জাস্ট এইটা লিখে এবার এখান থেকে কোনাকুনি গুণ করি, দেখো তো কত সুন্দর রিলেশন পাই। μ1 sin I1 সমান μ2 sin I2। অর্থাৎ মাধ্যমের প্রতিসরাঙ্ক ইন্টু ওই মাধ্যমে যে কোণটা রয়েছে আপতন বা প্রতিসরণ তার সাইন সমান μ2 ইন্টু দ্বিতীয় মাধ্যমে যে কোণটা রয়েছে তার সাইন, এই দুটো সমান হবে। ঠিক আছে, দেখো এইটা জানা থাকলে
আমরা কত সহজে সংকট কোণের সাথে মাধ্যমের প্রতিসরাঙ্কের সম্পর্কটা লিখে ফেলতে পারবো। ধরো তোমাকে এরকম বললো যে কাঁচ এবং জল নেওয়া হয়েছে, কাঁচ এবং জল এর মধ্যে কে ঘন মাধ্যম কে লঘু মাধ্যম বুঝবো কি করে? না, যার প্রতিসরাঙ্ক বেশি সে ঘন মাধ্যম, আর যার প্রতিসরাঙ্ক কম সে লঘু মাধ্যম। এটা কি মুখস্থ করার বিষয়? যার প্রতিসরাঙ্ক বেশি সে ঘন মাধ্যম, আর যার প্রতিসরাঙ্ক কম সে লঘু মাধ্যম। না দেখো, মুখস্থ করার কোনো ব্যাপার নেই, আমি আসছি বা ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। তার আগে জাস্ট এটা দেখে নাও। তোমাকে ধরো বললো কাঁচের প্রতিসরাঙ্ক 3/2, জলের প্রতিসরাঙ্ক 4/3। এবার এই জল থেকে কাঁচে আলো প্রতিসরণ হচ্ছে। তোমাকে প্রশ্ন করেছে যে জল থেকে কাঁচে আলো প্রতিসরণের ক্ষেত্রে সংকট কোণের মান কত? হাউ উইল ইউ ফাইন্ড দিস? How will you find the critical angle in case of reflection of light from water to glass? ওকে, এই প্রবলেমটা সলভ করবো কি করে? না, আমি এটুকু জানি যে জলের প্রতিসরাঙ্ক কম মানে জল লঘু মাধ্যম, আর কাঁচের প্রতিসরাঙ্ক বেশি মানে কাঁচ ঘন মাধ্যম। তাহলে কাঁচ থেকে জলে আলোক রশ্মি যখন প্রবেশ করবে তখনই এই ব্যাপারটা আসতে পারে। ঘন থেকে লঘু মাধ্যমে আলোক রশ্মি প্রবেশ করলে ব্যাপারটা আসতে পারে। এবং সংকট কোণের ব্যাপারটা হচ্ছে, সংকট কোণটা অ্যাকচুয়ালি আলোর আপতন কোণ, যখন কিনা প্রতিসরণ কোণটা হয় 90 ডিগ্রি। ওকে, তার মানে সংকট কোণ থাকবে ঘন মাধ্যমের মধ্যে, কাঁচের মধ্যে। তাহলে কি ফর্মুলা শিখেছি? কাঁচের প্রতিসরাঙ্ক ইন্টু কাঁচ মাধ্যমে কোণের সাইন, তাহলে 3/2 ইন্টু সাইন আইসি ইকুয়াল টু জলের প্রতিসরাঙ্ক ইন্টু জল মাধ্যমে যে কোণ তার সাইন, মানে জলে তো কোণটা 90 ডিগ্রি হবে, ওই জন্য সংকট কোণ। এবার সাইন 90 মান কত? না, সাইন 90 মান 1। তাহলে সাইন আইসি সমান কত হচ্ছে? সাইন আইসি সমান 4/3 ইন্টু 1। এবার 2/3 ওদিকে নিয়ে যাও, তাহলে কত হবে? 2/3। তাহলে কত? 8/9। তার মানে সাইন আইসি ইকুয়াল টু 8/9। তাহলে আইসি সমান কত? আইসি সমান সাইন টু দি পাওয়ার -1 8/9। এটাই লেখার নিয়ম, একটু শিখে নাও, এটা অ্যাডভান্স লেখা। যখন সাইন আইসি সমান 8/9 তখন আইসির মান বা কোণটার মান কত? সাইন ইনভার্স 8/9। ওকে, সাইন ইনভার্স 8/9। তাহলে এইভাবে আমরা খুব সহজেই কোনো মাধ্যমের কি করতে পারি না, সংকট কোণের মান নির্ধারণ করে ফেলতে পারি। ওকে, বোঝা গেল? ঠিক আছে, আর একটা অঙ্ক করি। ধরো তোমাকে বলে দিয়েছে যে বায়ুর প্রতিসরাঙ্ক 1, বায়ুর প্রতিসরাঙ্ক 1, বায়ু তো লঘু মাধ্যমই হবে, এর মিউ সমান 1। আর কাঁচের প্রতিসরাঙ্ক, বিশেষ রকমের কাঁচ, তার প্রতিসরাঙ্ক √2। তাহলে কাঁচ থেকে বায়ুতে আলোর প্রতিসরণে সংকট কোণের মান কত? না, সিমিলারলি আমরা ভাববো যে আলোক রশ্মি যখন কাঁচ থেকে বায়ুতে যাবে তখন বিশেষ একটা আপতন কোণের জন্য প্রতিসরণ কোণের মান হবে 90 ডিগ্রি, এবং সেই আপতন কোণটার নামই হলো সংকট কোণ। তাহলে সেই সংকট কোণটা বা আপতন কোণটা কোথায় থাকবে? কাঁচে। তার মানে কাঁচের প্রতিসরাঙ্ক ইন্টু কাঁচে যে কোণ মানে সাইন আইসি, সেই কোণটার সাইন, কাঁচে কোণটা আইসি, সংকট কোণ তার সাইন, সমান জলের বায়ুর প্রতিসরাঙ্ক। বায়ুর প্রতিসরাঙ্ক কত দিয়েছে অঙ্কে? 1। তাহলে 1 ইন্টু সেখানকার কোণের সাইন মানে সাইন 90। সো আমি বলতে পারি তাহলে সাইন আইসি ইকুয়াল টু, দেখো 1 ইন্টু সাইন 90 কত? 1/√2। তার মানে কত? 1/√2। দেয়ারফর আইসি ইকুয়াল টু সাইন ইনভার্স 1/√2। এখন আমরা সবাই জানি যে সাইন 45 ডিগ্রির মান 1/√2 হয়। তার মানে সাইন ইনভার্স 1/√2 হচ্ছে 45 ডিগ্রি। ব্যাস, বোঝা গেল?
যে কখন এই মানটা লিখতে পারবো, যখন আমার জানা আছে যে সাইন কত ডিগ্রির মান 1/√2, তখন লিখতে পারবো। আর নচেত আমি সাইন ইনভার্স করে, যেমন আগের অঙ্কটাতে 8/9, সাইন কত ডিগ্রির মান 8/9 আমার জানা ছিল না, তো এরকমভাবে লিখে দিয়েছি। যদি আমাকে বলা থাকতো এরকমভাবে যে সাইন 63 ডিগ্রি ইকুয়াল টু 8/9, তাহলে আমি যে উত্তর পেয়েছিলাম সাইন ইনভার্স 8/9, আমি একে বলতাম 63 ডিগ্রি। ওকে, এটা একটু খেয়াল করবে যে বলে দেওয়া আছে কি না। এইবার ওই বিশেষ প্রশ্ন, কোন প্রশ্ন না, যে মাধ্যমের প্রতিসরাঙ্ক বেশি সে ঘন মাধ্যম, এটা কি মুখস্থ করব না ব্যাপারটার মধ্যে বুঝে নেওয়ার ব্যাপার আছে? না, বুঝে নেওয়ার ব্যাপার আছে। কি করে দেখো, আমি এখানে লিখি, ভালো করে বুঝতে পারবে। দেখো, আমরা জানি প্রতিসরাঙ্ক সমান শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই নির্দিষ্ট মাধ্যমে আলোর বেগ। ওকে, তো এবার দেখো, যে মাধ্যমে আলোর বেগ বেশি সেই মাধ্যমে যখন প্রতিসরাঙ্ক বের করছি, তার মানে আমি সি কে একটা বড় সংখ্যা দিয়ে ভাগ করছি। আর যদি আমি যে মাধ্যমের বেগ কম সেটা দিয়ে ভাগ করছি, মানে সি কে ছোট সংখ্যা দিয়ে ভাগ করছি। এখন ভাগফল কখন বড় হয়? ছোট সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল বড় হয়। অর্থাৎ যে মাধ্যমে আলোর বেগ কম সেই মাধ্যমের ক্ষেত্রে ভাগফলটা বেশি, তার মানে মিউ বেশি। তাহলে যে মাধ্যমে আলোর বেগ কম তাকে ঘন মাধ্যম বলি, তাহলে ঘন মাধ্যমের মিউ বেশি। এটা একটা উপায়। অথবা তুমি এরকম করে লিখতে পারো যে প্রথম মাধ্যমের ক্ষেত্রে প্রতিসরাঙ্ক c/v1, দ্বিতীয় মাধ্যমের ক্ষেত্রে প্রতিসরাঙ্ক μ2 সমান c/v2। এখন আমি μ1 কে μ2 দিয়ে ভাগ করছি, কি উত্তর পাবো? দেখো কি পাবো, μ1টা হচ্ছে c/v1, একে ভাগ করছি c/v2 দিয়ে, তার মানে উল্টে দেবো v2/c, তাহলে কত আসছে v2/v1। তাহলে পরিষ্কার দেখো, μ1/μ2 সমান v2/v1। অতএব দেখা যাচ্ছে যে আলোর বেগ এবং প্রতিসরাঙ্ক পরস্পরের ব্যস্তানুপাতিক, সম্পর্কটা ব্যস্তানুপাতিক। তার মানে যদি কোনো মাধ্যমে আলোর বেগ বেশি হয় তাহলে তার প্রতিসরাঙ্কটা কম, আর মাধ্যমে আলোর বেগ বেশি মানে সেটা লঘু মাধ্যম, আর তার প্রতিসরাঙ্কটা তাহলে কম হয়ে যাচ্ছে। এইভাবে আমরা মনে রাখবো। যদি আমাকে একটা প্রশ্ন করে যে চারটে মাধ্যম রয়েছে, চারটে মাধ্যম নাম দিয়েছে, ধরো এ, বি, সি আর ডি, এদের প্রতিসরাঙ্ক যথাক্রমে 1.2, 1.1, 1.7 আর 1.5। প্রশ্ন করলো এদের মধ্যে সব থেকে ঘন মাধ্যম কোনটা? উত্তর হবে যার প্রতিসরাঙ্ক সব থেকে বেশি, সি সব থেকে ঘন মাধ্যম। সবচাইতে লঘু মাধ্যম কোনটা? না, যেখানে প্রতিসরাঙ্ক সবচেয়ে কম, অর্থাৎ বি হলো সবচাইতে লঘু মাধ্যম। কোথায় আলোক রশ্মির বেগ সর্বাধিক? বিতে। কোথায় আলোক রশ্মির বেগ সর্বনিম্ন? না, সিতে। তাহলে এইভাবে আমরা প্রতিসরাঙ্কের সাহায্যে কোনো মাধ্যমে আলোর বেগ কত তা আমরা ঠিক করতে পারি। তো স্টুডেন্টস, আমি একদম ভিডিওর শেষে চলে এসেছি। আর একটুখানি আলোচনা করলেই আমাদের এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। সেটা হলো এই যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, এর ফলে কি কি ঘটনা আমরা আমাদের চারপাশে দেখতে পাই। না, আমরা দেখি যে ঘাসের ডগায় যখন শিশির পড়ে তখন সেই শিশিরটা চকচক করে মুক্ত দানার মতো। কেন চকচক করে? না, আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য। ব্যাপারটা কি না, সূর্যের আলো যখন এখানে প্রবেশ করে তখন সাধারণ প্রতিফলন হয়, কিন্তু ওই আলো যখন ওই জলের ফোঁটার ভেতর থেকে বাইরে বেরোবার চেষ্টা করে তখন কিন্তু প্রতিসরণটা হয় কোথায়? না, জল থেকে বায়ুতে, অর্থাৎ ঘন থেকে লঘু মাধ্যমে। ফলে যদি এখানে আপতন কোণটা সংকট কোণের থেকে বড় হয় তখন ওই আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হওয়ার পরে আমাদের চোখে পড়ে। ফলে ওই আলো চোখে পড়লেই আমরা বিবের তল, অর্থাৎ এই যে শিশিরের ফোঁটা, তার তলদেশটা চকচক করতে দেখব। একইভাবে কচু পাতায় বা পদ্ম পাতায় যখন জল পড়ে তখন সেই জল চকচক করে, সেখানেও সেই একই ঘটনা। কচু পাতা বা পদ্ম পাতায় সূক্ষ্ম সূক্ষ্ম রোয়া থাকে, মোম থাকে। ফলে কি হয়, যখন ওর উপরে জল পড়ে তখন ওই জলের ফোঁটা এবং পাতার মাঝখানে একটা বায়ুর পাতলা স্তর আটকে যায়।
ফলে এবার সেই একই ঘটনা, আলোক রশ্মি বাইরে থেকে এসে জলে প্রবেশ করলো, সাধারণ প্রতিফলন হলো। কিন্তু জল থেকে যখন ভেতরের বায়ুতে প্রবেশ করতে যাচ্ছে তখন সেখানে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হতে পারে। যদি হয় তাহলে আমরা ওই আলো আমাদের চোখে পড়লে বিভেদ তলটাকে অর্থাৎ জলের ফোঁটার প্রান্তগুলোকে চকচক চকচক করতে দেখবে। এখন আমাদের খুব চেনা জানা একটা রত্ন হলো হীরক, এবং হীরক তার অত্যন্ত উজ্জ্বলতা বা দ্যুতির কারণে বিখ্যাত। হীরকের এই অত্যন্ত ঔজ্জ্বল্যের কারণ কি? না, হীরক হলো অত্যন্ত স্বচ্ছ একটা রত্ন। স্বচ্ছ হওয়ার ফলে এর মধ্যে আলো সহজে প্রবেশ করে, কিন্তু হীরক অত্যন্ত ঘন, ফলে তার প্রতিসরাঙ্ক খুব বেশি। আর প্রতিসরাঙ্কের সঙ্গে সংকট কোণের সম্পর্কটা দেখো, সংকট কোণের সাইন ইকুয়াল টু 1/μ। তাহলে মিউর মান খুব বেশি হলে 1/μ মান খুব কম। তার মানে সাইন আইসির মান কম মানে আইসি বেশ কম। কত? এক্ষেত্রে সংকট কোণের মান 24 ডিগ্রির মতো। ফলে কি হয় না, একবার কোনো আলোক রশ্মি সঠিকভাবে খাঁজ কাটা হীরকের মধ্যে প্রবেশ করলে ওই আলোক রশ্মি বারবার হীরকের তলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়। তারপর যখন ওই আলোক রশ্মি বাইরে বেরোয় তখন আমরা হীরকের ওই তলগুলোকে চকচক করতে দেখি। তাহলে হীরকের অত্যন্ত ঔজ্জ্বল্যের কারণ হলো আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এবার এই আলোর এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, আচ্ছা এখানে এই কোণটা 24.5 ডিগ্রি তোমাদের বইতে দেওয়া আছে, তো বইয়ের মানটাকেই ফলো করবে। এছাড়া আরো একটা ভয়ঙ্কর ঘটনার কথা এখানে উল্লেখ করা আছে, সেটা হলো মরীচিকা। মারিচ বা মরিচ শব্দের অর্থ হচ্ছে সূর্যের আলো। তো সূর্যের আলোতে তৈরি হওয়া দৃষ্টিভ্রম হলো মরীচিকা। কেন এমনটি হয়? কি ঘটে মরীচিকার ক্ষেত্রে? না, মনে করা যাক মরুভূমিতে দীর্ঘদিন ধরে কোনো একজন দর্শক ভ্রমণ করছেন, তো হঠাৎ করে তার যদি জলের প্রয়োজন পড়ে তখন তিনি জলের আশায় চারিদিকে তাকাবেন। তো দূরবর্তী কোনো এক জায়গাতে যদি কোনো একটা গাছ থাকে কোনো কারণে, তাহলে সেই গাছের প্রতিবিম্বই ভদ্রলোক কেমনভাবে দেখবেন দেখো। দিনের বেলা সূর্যের আলোয় মরুভূমির বালি অত্যন্ত গরম, ফলে তার সংলগ্ন বায়ুস্তর অত্যন্ত গরম এবং পাতলা। যত ওপরের দিকে ওঠা যাবে তুলনামূলক বায়ুস্তরগুলো ঠান্ডা ঘন। ফলে আলোক রশ্মি যখন এই গাছ থেকে আসবে, আমরা জানি কোনো বস্তুকে দেখতে গেলে তার গায়ে আলো পড়ে সেখান থেকে যখন আলো প্রতিফলন হয় সেই আলো আমাদের চোখে পড়লে আমরা বস্তুটাকে দেখতে পাই। তো এই যে গাছটা এখান থেকে যখন আলোক রশ্মি আসছে, যে আলোক রশ্মিগুলো এবার নিজের দিকে নামছে সেগুলো কি হচ্ছে না, ঘন থেকে লঘু মাধ্যমের দিকে নামছে। ফলে কি হচ্ছে দেখো, ঘন থেকে লঘু মাধ্যমের দিকে নামলে আমরা জানি আস্তে আস্তে প্রতিফলন কোণের মান বাড়বে। এইভাবে প্রতিফলন কোণের মান বাড়তে বাড়তে কোনো একটা সময়ে আলোক রশ্মির অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে। যেই না আলোক রশ্মির অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হলো, এবার ওই আলো কি হচ্ছে না, লঘু থেকে ঘন মাধ্যমের দিকে প্রবেশ করছে, ফলে খুব দ্রুত সেটা অবিলম্বের দিকে বাড়ছে। এই আলোক রশ্মি যদি ওই দর্শকের চোখে পড়ে তখন দর্শক সোজাসুজি দূরবর্তী জায়গাতেই গাছের প্রতিবিম্ব দেখতে পাবেন, যেটা কিনা উল্টো। প্রত্যেক মুহূর্তে তাপমাত্রার পরিবর্তনের কারণে এই বায়বীয় স্তরগুলোর ঘনত্বের পরিবর্তন হচ্ছে বলে এই আলোক রশ্মি সামান্য বাঁকবে, বাঁকার কারণে এই গাছটা কাঁপতে দেখা যাবে। সেই সঙ্গে সঙ্গে যে জায়গায় অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হলো সেই তলটাকে অত্যন্ত চকচকে দেখাবে। তাহলে কেমন দেখো, চকচকে তলে গাছের উল্টো ছবি, যেটা কিনা কাঁপছে। তৃষ্ণার্ত ব্যক্তির কাছে এটা জলে গাছের ছায়া পড়েছে এমন ভাবাটা খুব একটা কষ্টকর নয়। এই বিষয়টাকেই আমরা বলি মরীচিকা। এটা মরুভূমিতে ঘটে এক অদ্ভুত প্রাকৃতিক ঘটনা আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য, এবং এই মরীচিকার চক্করে পড়ে অনেক অনেক তীর্থযাত্রী, মরুযাত্রী তারা প্রাণ হারিয়েছেন। শীতপ্রধান দেশের ঠিক এর উল্টো ঘটনা ঘটতে পারে। সেক্ষেত্রে সমুদ্র বন্দরে জল যথেষ্ট গরম, তাপে জলের আপেক্ষিক তাপ বেশি বলে জল অনেকক্ষণ তাপ ধরে রাখে, তুলনামূলক ওপরের বায়ু ঠান্ডা ও ঘন। ফলে কি হচ্ছে, উল্টো ঘটনা ঘটছে। তখন কি হয়, সমুদ্র থেকে যে জাহাজ আসছে সেই জাহাজের
উল্টো প্রতিচ্ছবি আমরা আকাশের গায়ে দেখতে পাই, একে বলা হয় ঊর্ধ্বতন মরীচিকা। তো ক্লাস 8-এ এটুকুই রয়েছে। 8-এর যা সিলেবাস তার সঙ্গে একটু অ্যাডভান্স আলোচনা করলাম। সেই সঙ্গে সঙ্গে 9-এ যারা বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড দেবে তাদেরও ব্যাপারটা কাজে লাগবে। তোমরা এগুলো পড়ো এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া প্রশ্নের উত্তর করে আমাকে আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তোমাদের স্কোর জানাও। পুরনো স্টুডেন্টরা অতি অবশ্যই লাইক ও শেয়ার করবে আশা রাখছি। যারা নতুন তারা সাবস্ক্রাইব করো। অতি অবশ্যই যে কোনো পরীক্ষার প্রিপারেশানে তোমার পাশে আমার এই ভিডিওগুলো পাবেই। থ্যাংক ইউ।